স্ত্রী মারা যাবার মাত্র 11 দিন পরেই রাফায়েত আমাকে বিয়ে করতে তার 1 মাসের বাচ্চাকে কোলে নিয়ে দেখতে এসেছে। সে আমার বিয়ের পাত্র, তাও আবার 1 বাচ্চার বাপ। ওর এই অবস্থা দেখে আমি রীতিমতো চমকে উঠলাম। ওর ছোট বাচ্চাটা হঠাৎ কেঁদে উঠছে। মুখে ফিডার ধরিয়ে দিলেই রাফায়েতের দিকে চেয়ে খেতে খেতে আবার চুপ করে যাচ্ছে। পাত্রী দেখতে এসে এমন ভয়ঙ্কর ঘটনা হয়তো এই দুনিয়ার কেউই এখন অবধি দেখেনি। হতভম্ব চোখে আমি আমার বাবা মায়ের দিকে তাকিয়ে দেখি ওদের মধ্যে কোনো ধরনের প্রতিক্রিয়াই নেই। মনে হচ্ছে পাত্র রাফায়েত যে 1 বাচ্চার বাপ তা ওরা আগে থেকেই জানে। ইশারায় বাবাকে জিজ্ঞেস করতেই বাবা চোখের পলক ফেলে এই পরিস্থিতিতেও শান্ত থাকতে বললেন। রাফায়েতের বড় খালা কিছুক্ষণ চেয়ে চেয়ে দেখে আমাকে জিজ্ঞেস করলেন, তোমার পুরো নাম কি মা? ভদ্রমহিলার গলায় এত সুন্দর সম্বোধনে আমার সমস্ত রাগ যেন গলে গেল। কেউ কাউকে এত সুন্দর করে ডাকতে পারে তা এই প্রথম দেখলাম। তাকে বললাম, লাবণ্য ফাইরোজ। উত্তরটা বেশ রুড়ো সুরেই দিলাম, কিন্তু ভদ্রমহিলা এতে বিন্দু মাত্র বিরক্ত হলেন না। তিনি আবার বললেন, পাত্রী খুঁজতে গিয়ে এত ভালো পরিবারের মেয়ে পেয়ে যাব আমার 7 স্বপ্নেও ভাবনায় ছিল না। খুব তাড়াহুড়োর মধ্যে রাফায়েতের বিয়ের জন্য পাত্রী খুঁজছিলাম, বুঝলে মা। কিন্তু ওর একটা 1 মাসের বাচ্চা আছে দেখে কোনো গার্ডিয়ানই মেয়ে দিতে চাচ্ছে না। জানি না বিআই সাহেব, মানে তোমার বাবার কি মন হলো। কথা বলতে বলতে উনি রীতিমতো কেঁদে ফেললেন। আমি কেমন যেন ধাঁধার মধ্যে পড়ে গেলাম। বোনের ছেলের জন্য মানুষটার এত মায়া, নিঃস্বার্থ ভালোবাসা বোধ হয় একেই বলে। কিন্তু এতে আমার মন ভরল না। পাত্রের সামনে বলে উঠলাম, আমার বাবা মা যে ওনার সাথে আমার বিয়ে ঠিক করেছেন আমি জানতাম না। আমি একজন অবিবাহিত মেয়ে, কখনো কোনো ছেলের সাথে সম্পর্কেও জড়াইনি। আমি কেন ওনাকে বিয়ে করতে যাব? ছোট বাচ্চাকে নিজের পরিচয় বড় করতে? রাফায়েত লজ্জা আর শঙ্কায় চমকে উঠল। আমার বাবা রাইসুল খন্দকার মাথা নিচু করে ফেললেন। বাবা, তুমি তো আমাকে বলনি ছেলের একটি বাচ্চা আছে। আমার সাথে কেন এমন করতে চেয়েছিলে? আমি কি তোমার সৎ মেয়ে? এ তো গেল আমার কথা। আর এই ভদ্রলোক রাফায়েত সাহেবের কোলে এত ছোট একটি বাচ্চা, ওনার স্ত্রী কোথায় গেছেন? এর ভিতর নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। প্রশ্নের উত্তরটা রাফায়েত নিজেই দিল। আমার স্ত্রী রুমকি মারা গেছে আমার মেয়ে জন্মগ্রহণ করার 18 দিন পরেই। ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। কেন করেছে জানি না। রুমকির মৃত্যুর আজ 11 দিন হতে চলেছে। রাফায়েতের খালা হোসনে আরা বেগম স্তব্ধ হয়ে বাবার দিকে তাকিয়ে আছেন। আমার সাথে এতগুলো মানুষের বাকবিতণ্ডা চললেও রাফায়েতের ছোট ভাই মিহির কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না। কেবল ভয় ভয় চোখে তাকাচ্ছে আর দীর্ঘশ্বাস ছাড়ছে। মনে হচ্ছে সেই যেন বিয়ের পাত্র। রাফায়েতকে আমি আরও খানিকটা কড়া সুরে জিজ্ঞাসা করলাম, স্ত্রী মারা গেছে আর আপনি অমনি লাফাতে লাফাতে বিয়ে করতে চলে এসেছেন? মানুষটা মরার পর মাত্র 40 দিনও অপেক্ষা করতে পারলেন না? পারতাম, কিন্তু আমার আগের পক্ষের শ্বশুরবাড়ির লোক মানতে চাচ্ছে না। তারা আমার এই ছোট মেয়েকে নিয়ে যাবে বলছে, কারণ এখন আমার মেয়েকে দেখার জন্য আমার নিজস্ব কোনো পরিবার নেই। আমার এই নিষ্পাপ সন্তানকে রেখে আমি কিভাবে বেঁচে থাকব বলুন তো? পারবো না, অসম্ভব। তাছাড়া আমার ছোট ভাই মিহিরও অনেক করে চাপ দিচ্ছে বাচ্চার জন্য আরেকটি বিয়ে করতে। রাফায়েতের কথা শুনে আমি আরও তেলেবেগুনে জ্বলে উঠলাম। তার মানে যা সন্দেহ করেছি তাই, ওনার বাচ্চা মানুষ করার জন্য আমাকে বিয়ে করবেন। সেটা আবার গলাবাজি করে স্বীকারও করছেন। ধমক দিয়ে তাকে বললাম, আপনার বাচ্চা মানুষ করার জন্য ভাড়া নার্স নিয়ে আসুন। আমি কোনো স্বেচ্ছাসেবক নার্স নই যে বিয়ের অজুহাতে সারা জীবন আপনার বাচ্চা পুষে বেড়াবো। কত বড় সাহস এদের! বাবা আমাকে বারবার চুপ করাতে চাচ্ছিলেন, কিন্তু আমার রাগের কাছে তার সে চেষ্টা টিকতে পারল না। হোসনে আরা বেগম মুখ কাচুমাচু করে লজ্জিত সরে বললেন, মা, এভাবে রাগ করো না। আসলে আমরা জানতাম না যে তুমি এসব জানো না। রাইসুল সাহেব আমাকে এই ব্যাপারে কিছুই বলেননি। তুমি কিছু মনে করো না। একজন অবিবাহিত মেয়ে হয়ে এমন 1 বাচ্চার বাবাকে বিয়ে করতে চাইবেই বা কেন? আমরা চলে যাচ্ছি লাবণ্য। তিনি রাফায়েতকে ইশারায় উঠে যেতে বললেন। রাফায়েত তার ছোট বাচ্চা মেয়ের জিনিসপত্র সোফা থেকে গোছাতে থাকে, কিন্তু তার ছোট ভাই মিহির 1 পাও নড়ে না। সে আমার দিকে 2 হাত জোর করে অনুনয় করে বলল, লাবণ্য আপু, আপনার পরিস্থিতি আমি বুঝতে পারছি। আমি অস্বীকার করছি না, আমাদের ছোট মেয়ের জন্যই ভাইয়াকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছি। কিন্তু আমার কথা বিশ্বাস করুন,
রাফায়েত ভাইয়া আপনাকে কখনোই কোনো বিষয় থেকে বঞ্চিত করবে না। মানুষ তো বিয়ে করে একজন উত্তম জীবনসঙ্গীর জন্যই, তাই না? এই মানুষটা আপনার জন্য নিশ্চয়ই উত্তম হবেন। আর তাছাড়া মিহির হয়তো আরও কিছু বলতো, কিন্তু তার বড় ভাই হাত দিয়ে ইশারা করে তাকে থামিয়ে দেয়। থামানোই ভালো। এই লোকগুলোর সাথে আমার কথা বলতেও অসহ্য লাগছিল। রাফায়েত তার মেয়েকে কোলে নিয়ে যেই না উঠতে যাবে, ছোট বাচ্চাটি হঠাৎই শব্দ করে কেঁদে উঠল। সে এমনভাবে মেয়েকে আরও কোলে করে ধরে আছে, বাচ্চাটা নিশ্চয়ই প্রচণ্ড ব্যথা পেয়েছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে রাফায়েতের কাছ থেকে ছো মেরে তার মেয়েকে কেড়ে নিলাম। এভাবে কেউ বাচ্চাকে কোলে নেয়? আপনার কি কোনো কমন সেন্স নেই? বাচ্চা নিতে পারেন না, আবার নিতে গেছেন। ইস, এত জোরে ধরেছেন, কান্না করে দিয়েছে। আমি আনমনি রাফায়েতের মেয়েকে কোলে নিয়ে তার কান্না থামানোর জন্য ব্যস্ত হয়ে পড়লাম। ঘর ভর্তি লোকজন কি ভাবছে, কি করছে সেদিকে আমার খেয়ালই নেই। প্রায় 10 মিনিট ধরে ওকে আদর করার পর তবেই থামল। মিষ্টি নামের মতোই কি ভীষণ মিষ্টি মুখ মেয়েটার। মুখের দিকে তাকালেই মায়া জন্মে যায়। মিষ্টি ঘুমিয়ে পড়লে হুসনে আরা বেগমের কোলে তুলে দিলাম। বিয়ে রিজেক্ট করে দেবার জন্য উনি যতটা অবাক হয়েছিলেন, মিষ্টিকে এভাবে সামলাতে দেখে তার চেয়ে বেশি হতবাক হয়ে গেলেন। ওরা সবাই চলে যাবে। ঠিক এমন মুহূর্তে আমি কেন জানি মিহিরকে চিৎকার করে ডেকে বলে উঠলাম, মিষ্টির কাছে আমাকে একবারে কবে নিয়ে যাবে? রাফায়ের বিস্ফোরিত চোখে আমার দিকে ফিরে তাকালো। এই ঘটনার ঠিক 3 দিন পরেই আমি রাফায়েতকে বিয়ে করেছি। এ পর্যন্ত বলে লাবণ্য একবার দম নিল। কফি হাউসের টেবিলের বিপরীত পাশেই তার বেস্ট ফ্রেন্ড তানিয়া হাঁ করে বসে আছে। তার বন্ধু লাবণ্য এক বাচ্চার বাপকে বিয়ে করতে পারে, তা একেবারে অসম্ভব। অথচ সে কিনা এমন কাজই করে বসল। লাবণ্য একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, বাসর ঘরে আমি আমার স্বামী সেই 1 মাস বয়সী মেয়েকে কোলে নিয়েই বসেছিলাম। কিন্তু অদ্ভুতভাবে সে রাতে ঘটে গেল এক ভিন্ন ঘটনা। রুমের পাশেই আশেপাশের কোথাও থেকে অশ্লীল ভিডিও শব্দ ভেসে এলো। রাফায়েত ডাইনিং রুমে ওর অসুস্থ ফুপির সাথে গল্প করছে আর হাসছে। অথচ আমি আমার বাসর ঘরের জানালা থেকে শুনছি অন্য শব্দ। কি বিচ্ছিরি ব্যাপার হচ্ছে আমার সাথে। আশেপাশের কোনো বাড়িতে লুকিয়ে কেউ ওসব দেখছিল মনে হয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমাদের ঘরের দিকে তো কারো বাসা নেই। দক্ষিণ দিকে 2জন বুড়ো বুড়ি থাকে শুধু। তাহলে ওরাই দেখছিল। মানুষের যা রুচি! এখন আবার কেউ বয়স মানে নাকি? বুড়ো বয়সে মানুষের বেশ ভীমরতি ধরে, জানিস না? কিন্তু লাবণ্য ওর কথায় আশ্বস্ত হতে পারল না। তানিয়ার উপর একরকম বিরক্ত হয়েই বাসায় ফেরার পথ ধরে। মাঝে বয়সী এক রিক্সাওয়ালা রিক্সায় চড়ে মনটা ভীষণ উতলা হয়ে উঠল ওর। সেদিন সে আরও কিছু ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছিল। চোখের সামনে স্পষ্ট সেদিনের সেই সব দৃশ্যগুলো ভাসছে তার। সেই শব্দটা আরও গভীর থেকে গভীর হচ্ছে। লাবণ্য বেশ ভয় পেয়ে যায়। কেউ কি ইচ্ছে করে তার ঘরের বারান্দায় এসব নোংরা ভিডিও শব্দ বাজাচ্ছে? হতেই পারে। নতুন বিবাহিত দম্পতিকে ভরকে দিতে এমন দুষ্টামি করার মানুষের তো অভাব নেই। লাবণ্য মেয়েকে কোলে নিয়েই খাট থেকে নেমে জানালা দিয়ে উঁকি দেওয়ার চেষ্টা করে। শব্দটা খুব সম্ভবত ছাদ থেকে ভেসে আসছে। হ্যাঁ, ছাদেই। কিন্তু এই রাতে বিয়েবাড়ির ছাদে এমন নোংরা কাজ করছেটা কে? একবার গিয়ে দেখতে পারলে ভালো হতো। সেটাও সম্ভব হচ্ছে না। নতুন বউ বাসর ঘরে স্বামীর জন্য অপেক্ষা না করে ছাদের উপর অন্য মানুষের কাণ্ডকারখানা দেখতে যাবে? ছি ছি, তার নিজেরও তো একটা মানসম্মান আছে। তাছাড়া মিষ্টিও ঘুমোচ্ছে। এতটুকু মেয়েটাকে নিয়ে ছাদে ওঠার প্রশ্নই ওঠে না। ব্যাপারটা নিয়ে ঘরের মধ্যে আরও কিছু সময় ধরে পায়চারি করল সে। বেশ কিছুক্ষণ পরে তার স্বামী রাফায়েত রুমে ঢুকল। সদ্য বিবাহিত স্ত্রীর পাশে প্রাক্তন স্ত্রীর গর্ভের সন্তান। নিজেকে প্রচণ্ড অপরাধী লাগছে ওর। প্রথমত, রুমকির মৃত্যুর 40 দিনও সে অপেক্ষা করেনি। দ্বিতীয়ত, মিষ্টিকে নিজের কাছে রাখার জন্য লাবণ্যকে বিয়ে করেছে। লাবণ্য মেয়েটার সাথে ভারী অন্যায় হয়েছে, কিন্তু আজ সে নিরুপায়। মাঝে মাঝে জাগতিক ভালোটার জন্যই এমন অদ্ভুত ভয়ঙ্কর সিদ্ধান্ত মানুষকে নিতে হয়। আপাত দৃষ্টিতে যে অপরাধ, তাই মানুষের জীবনে তখন অত্যাবশ্যকীয় বিষয়। রাফায়েতের এই বিয়েটিও তাই। সে মিষ্টির পাশে না বসে লাবণ্যের দিকেই এগিয়ে গেল। মেয়েটা বেশ সংকোচ হচ্ছে। মুখ কাচুমাচু করে বলল, ও ঘুমিয়ে গেছে, কিছুক্ষণ আগেই খাইয়েছি। লাবণ্য, যে বিয়ে তুমি ভেঙে দিচ্ছিলে, আবার নিজেই সেই বিয়েতে মত দিলে। আমি সেদিনের পর থেকে এখন অবধি হতভম্ব হয়ে আছি। কিছুতেই মেলাতে পারছি না। ইজ দেয়ার এনিথিং ইন্টারেস্টিং? লাবণ্য মাথা দুলালো।
ইন্টারেস্টিং কিছু নেই, তবে একটা দুর্বল গল্প আছে। আমি এ পৃথিবীতে খুব কম পুরুষ দেখেছি যারা ডিভোর্স হবার পর কিংবা স্ত্রী মারা যাবার পর বাচ্চাকে এত আবেগ অনুভূতি দিয়ে আঁকড়ে ধরে বাঁচতে চায়। অধিকাংশ পুরুষই সেই সন্তানের দায়িত্ব দিয়ে দেয় বাচ্চার দাদি, নানি কিংবা খালার উপর, কিন্তু আপনি তা করেননি। নিজের অপরিপক্ক যত্নে পিতৃত্বকে সমানে সগৌরবে উঁচু করে রেখেছেন। আমার কেন জানি ওই মুহূর্তে আপনাদের বাপ বেটির কাণ্ড দেখে ভীষণ মায়া হলো। মিষ্টিকে কোলে নিয়ে আর ছাড়তে ইচ্ছে করছিল না। রাফায়েত মৃদু হাসল। এই মেয়েটি রুমকি হতে পারবে না ঠিক, কিন্তু রুমকির চেয়েও অধিক স্নেহ ভালোবাসা দিয়ে তাকে এবং মিষ্টিকে আগলে রাখতে পারবে, সেই ব্যাপারে রাফায়েত নিশ্চিত। দিন ওকে ওর দোলনায় শুয়ে দিই। না না, এখানেই থাকুক। কখন ঘুম থেকে উঠে পড়বে তার ঠিক নেই। উঠলেই আমি টের পেয়ে যাব। এই কয়দিন ধরে আমার অভ্যাস হয়ে গেছে। ও নিয়ে আপনি চিন্তা করবেন না। তাছাড়া আপনারও তো একটু বিশ্রাম দরকার। রাফায়েত তার মেয়েকে কোলে নিয়ে দোলনায় শুয়ে দিল। তারপর আবার লাবণ্যের পাশে এসে বসে। মেয়েটা নতুন বউ সাজে আগের পক্ষে সন্তান সামলাচ্ছে, অথচ জীবনের এই একটি দিন নিয়েই মেয়েদের কত আশা, ভরসা, স্বপ্ন থাকে। রাফায়েত বলল, লাবণ্য, তুমি মিষ্টির মা হয়ে এই বাড়িতে পা দিয়েছ, কিন্তু তারও আগে তুমি আমার স্ত্রী। তোমার প্রতি আমার অনেক দায়িত্ব। আমি জানি না সবটা পালন করতে পারবো কি না, তবে আমার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব। আর ভালোবাসা? রাফায়েত সহসা জবাব দিতে পারে না। রুমকিকে বিয়ের পর সে তো কোনোদিন ভাবেনি অন্য কোনো নারীকেও একইভাবে ভালোবাসার ভাগ দিতে হবে। অন্যদিকে লাবণ্য এমনই এক নারী যাকে ভালোবাসার ভাগ নয় বরং অধিকারের সর্বোচ্চটুকু দিলেও কমতি পড়ে যাবে। মানুষটা দোটানায় পড়ে বেশ ঘাবড়ে যাচ্ছে। ওর এই অবস্থা দেখে লাবণ্য হেসে বলল, নিজের বিবাহিত স্ত্রীকে ভালোবাসা দিতেও এতবার ভাবছেন? না হলে আমার বরং পারিশ্রমিক নিয়েই সংসারের সেবা দেওয়া উচিত, কি বলেন? লাবণ্য, আপনাকে ভালো না বেসে পার পাওয়া যায় না। আপনাকে যে পুরুষ ভালোবাসতে পারল না সে ভালোবাসার সংজ্ঞাই বুঝল না। আর আমি অমন অবুঝ পুরুষ হতে চাই না। আমার কাছে আপনার কোনো অধিকারই বঞ্চিত থাকবে না। লাবণ্য মাথা দুলালো। সে আবারও কিছু বলতে যাবে তখনই ডাইনিং রুমে ফুপি শাশুড়ি, খালা শাশুড়ি, হোসনে আরা বেগম এবং মিহিরের গলার সুর শুনতে পায়। বাইরে বেশ জোরে আলোচনা চলছে। কি ব্যাপার? ফুপি কি বেশি অসুস্থ হয়ে গেছেন? শুনে তো তেমন মনে হচ্ছে না। চলুন গিয়ে দেখি। লাবণ্য বিছানা ছেড়ে দ্রুত গতিতে নেমে বাইরে বেরিয়ে আসে। তার ঠিক পেছনে রাফায়েত। সোফায় তার ফুপি শাশুড়ি বসে আছেন। অন্য ঘরের দরজার পাশে খালা হোসনে আরা, সিঁড়ির পাশে রাফায়েতের বাবা ইউনুস আহমেদ এবং সোফার অন্য প্রান্তে বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে মিহির। নিচতলা সিঁড়ির দিকে বেশ কয়েকজন আত্মীয় স্বজন চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে। মিহির বেশ রেগেই বলছে, এই বাসায় এমন বাজে কাজ করার সাহস কে পায়? নোংরামি নষ্টামি করার আর জায়গা পায়নি? কি হয়েছে? ঘটনাটা তো খুলে বল, রাফায়েত প্রশ্ন করে। মিহির তখন দীর্ঘশ্বাস ছেড়ে তার ভাই ও ভাবির পাশে এগিয়ে এসে বলল, ভাইয়া, তুমি শুনতে পাওনি? কি শুনতে পায়নি? কেউ সম্ভবত অশ্লীল বলতে গিয়েও থেমে যায় সে। রাফায়েত অবশ্য বুঝতে পারে। মিহির আবারও বলল, তারই শব্দ বড় খালা শুনতে পেয়েছেন, সেজন্য চিৎকার চেঁচামেচি করছেন। বলিস কি? আমি তো টের পেলাম না। লাবণ্য, তুমি শুনেছ? লাবণ্য মাথা নিচু করে ফেলে। বেশ ইতস্তত হয়ে সে জবাব দেয়, হ্যাঁ শুনেছি। আপনি তখন ফুপির সাথে এখানে বসে গল্প করছিলেন। এই কথা শুনে রাফায়েত প্রচণ্ড লজ্জায় পড়ে গেল। ঘর ভর্তি আত্মীয়, সামনেই তার বাবা দাঁড়িয়ে আছে, অথচ এর মধ্যে এসব চলছে। লজ্জায় তার মাথা কাটা যাবার অবস্থা। লাবণ্য দৃষ্টি পড়ল সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকা ইউনুস আহমেদের দিকে। মানুষটা নিচতলায় ঘুমান নাকি তিনতলায় কে জানে। ছি ছি, এসব ভাবাও পাপ। লজ্জায় আর কথা বাড়ায় না কেউ। লুকোচুরি পায়ে যে যার ঘরে পালাতে পারলেই যেন বাঁচে। লাবণ্য শ্বশুরের থেকে দৃষ্টি ফিরিয়ে নিজের ঘরে ফিরে আসতে গেলেই পাশে মিহিরের সাথে ধাক্কা খায়। একেবারে গায়ের সাথে গা লাগিয়েই ধাক্কাটা লাগলো। এর মধ্যে সে কখন এত কাছে এসেছে, অদ্ভুত তো। লাবণ্য তাকে সরি বলতে যাবে তার আগেই মিহির মাথা নিচু করে নিয়েছে। কেউ কাউকে কিছুই বলতে পারে না। পরদিন সকালে গোসল সেরে ছাদে ভেজা কাপড় নাড়তে উঠে লাবণ্য দেখে তার দেবর মিহির একটা গাঢ় খয়েরি রঙের পাঞ্জাবি পরে বসে আছে। শুরুতেই ওকে এভাবে বসে থাকতে দেখে লাবণ্য বেশ চমকে গেল। এত সকালে তুমি এখানে? হ্যাঁ, আমি মাঝে মধ্যেই সকালবেলা ছাদে আসি, হাঁটি। সকালের আবহাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ভালো। তা আপনি এত সকালে এখানে?
সদ্য বিবাহিত একজন নারীর কাছে ভেজা কাপড়ের বালতি দেখেও মিহির এমন বোকার মতো প্রশ্ন করবে তা সে ভাবতেই পারেনি। যদিও রাতে তখনই রুমে ফিরে সে ঘুমিয়ে গেছে, তবু এই সকালে গোসল করার অভ্যাস তার আজন্ম। লাবণ্য উত্তর দেওয়ার আগেই মিহির বলল, বাহ, ভেজা কাপড়ে আপনাকে তো চমৎকার লাগছে, ঠিক যেন বিলের জলে উকি দেওয়া সকালে শালুক ফুল। রুমকি ভাবেও সুন্দর ছিলেন, তবে আপনাকে বেশি স্নিগ্ধ দেখায়। লাবণ্য কী জবাব দেবে ভেবে পায় না, হতভম্বের মতো ঠাঁই দাঁড়িয়ে থাকে। এই মিহিরের রহস্যটা কি সে কিছুতেই ভেবে পায় না। মিহির মুচকি হেসে আবার বলল, প্রশংসা করছে বলে ভাবি কি রাগ করলেন? আমি আসলে টুকটাক কবিতা লেখার চেষ্টা করি, সুন্দর কিছু দেখলেই উপমা দিতে শুরু করে দিই। প্লিজ আপনি কিছু মনে করবেন না। লাবণ্য উত্তর দিতে গিয়েও দিতে পারল না। মিষ্টির কান্নার আওয়াজ ভেসে আসছে। সে ছাদে বালতি জামাকাপড় সব ফেলে ছুটে নিচে নেমে আসে। ততক্ষণে রাফায়েত মেয়েটাকে কোলে নিয়ে থামানোর চেষ্টা করছে। অবশ্য খুব অল্পতেই মিষ্টির কান্না থেমে গেল। লাবণ্য ভীষণ লজ্জিত ভঙ্গিতে বলল, এক্সট্রিমলি সরি। ছাদে কিছু কাপড় চোপড়? আরে ইটস ওকে, আমি তো দেখেছি। এ নিয়ে এত উতলা হলে চলবে? তুমি ওর জন্মদাত্রী মা নও বলে কি আমি এতই অবুঝের মতো চিন্তা করব নাকি? লাবণ্য মৃদু হাসল। রাফায়েত সাহেব, আপনি আমাকে হয় আপনি সম্বোধন করুন, আর না হয় তুমি। এভাবে একবার তুমি একবার আপনি, আমি তো কনফিউজে হয়ে যাচ্ছি। লাবণ্যের সাথে সাথে রাফায়েতও হেসে ফেলে। আসলে সে যখন মনে করছে লাবণ্য তার স্ত্রী, তখনই তুমি সম্বোধন করছে, কিন্তু লাবণ্যকে লজ্জা বলতে পারল না। প্রসঙ্গ পাল্টে বলল, আমি ওর জন্য দুধ গরম করে আনছি, তুমি ওকে নিয়ে এখন বসো তো। লাবণ্য মাথা দুলিয়ে সায় দেয়। রাফায়েত রান্নাঘরে চলে গেলে সে তার ছোট্ট মেয়েটির সাথে দুষ্টমিতে মত্ত হয়ে যায়। মেয়ের সাথে খেলতে খেলতে অজান্তেই শাড়ির আঁচল একপাশে সরে যায়। ঘরে কেউ না থাকায় সে ব্যাপারটাতে বিশেষ গুরুত্বও দিল না, কিন্তু হঠাৎই দরজার দিকে নজর পড়তে সে চমকে ওঠে। মিহির দাঁড়িয়ে আছে। সে দ্রুত শাড়ির আঁচল ঠিক করে জিজ্ঞাসা করে, কিছু বলবে মিহির? মিহির আমতা আমতা করে জবাব দেয়, ইয়ে মানে মিষ্টির কান্নার আওয়াজ পেলাম তো, তাই ভাবছিলাম ভাইয়া হয়তো গোসল করতে গেছে, আপনি একা সামলাতে পারবেন না। মিহির, মিষ্টিকে নিয়ে তোমার দুশ্চিন্তা হওয়াটা স্বাভাবিক, কিন্তু যখন তখন রুমে ঢোকাটা আমার পছন্দ নয়। আমার একটা প্রাইভেসি আছে, আশা করি এই ব্যাপারটা তোমার বুঝে থাকবে। মিহির মাথা নিচু করে ফেলে। লজ্জিত হয়ে সে লাবণ্যকে জবাব দেয়, সরি ভাবি, আমি আসলে বুঝতে পারিনি, আর এমন হবে না। সে দ্রুত সেখান থেকে চলে যায়। বের হতে হতে হোসনে আরা খালার মুখোমুখি হলে খালা জিজ্ঞাসা করে, তোর কি এই সাত সকালে কোনো কাজ নেই? বিয়ের তোড়জোড়ে কলেজেও যাচ্ছিস না, আজ যেন কলেজে যেতে দেখি। আমি বিকালে চলে যাব। রাফায়েতের তো একটা গতি হলো, এবার আমার ছুটি। মিহির মাথা দুলিয়ে সায় দিল, তারপর নিজের ঘরে চলে গেল। দূর থেকে তার গতিবিধি লক্ষ্য করছিল লাবণ্য। এই ছেলেটা এমন কেন? দেখে মনে হয় ভাজা মাছটিও উল্টে খেতে জানে না। আবার পরক্ষণে ওকে দেখলেই অজানা কোনো ভয়ে গা শিউরে ওঠে ওর। চেনা মানুষের অচেনা রূপ সবচেয়ে বেশি ভয়ঙ্কর। মানুষ সেই রূপ কিংবা চরিত্রের মুখোমুখি হলে সহজে তা সহ্য করতে পারে না। মিহিরের মাঝেও কি এমনই লুকায়িত রূপ আছে? লাবণ্যের প্রচণ্ড ভয় হচ্ছে। একা একা ভাবতে ভাবতে কখন যে রাফায়েত ঘরে ঢুকেছে তা সে টেরই পায়নি। রাফায়েত ওর কাঁধে হাত রাখল। কি হয়েছে লাবণ্য? কাল থেকে দেখছি তুমি কেমন যেন উদাস হয়ে থাকছো শুধু। ইজ এভরিথিং অল রাইট? আচ্ছা রাফায়েত সাহেব, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। আপনার প্রথম স্ত্রী রুমকি মারা গেছে, আপনি সেদিন বলেছিলেন। সে নাকি আত্মহত্যা করেছে, কিন্তু আপনার খালা আর ফুপি বলছেন ছাদ থেকে পড়ে মারা গেছে। আসল সত্যিটা কি? ওর প্রশ্নে রাফায়েত থমকে যায়। লম্বা একটা শ্বাস ফেলে বলল, আমি তখন অফিসের কাজে চট্টগ্রাম ছিলাম। এর বেশ কিছুদিন আগে, মানে মিষ্টির জন্ম নেবার সময় থেকেই ও কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছিল। ঠিকমতো কথা বলে না, কারো সাথে মেশে না, এমনকি মিষ্টিকেও কারো কোলে দিত না। আগে প্রতিদিন সকালে উঠে বাবাকে চা দিত, কিন্তু কি যে হলো, হঠাৎ চা দেওয়া বন্ধ। বাবা একদিন এ নিয়ে অনেক চিৎকার চেঁচামেচিও করেছিলেন, তাতে অবশ্য খুব একটা লাভ হয়নি। আমার ঘরে বাড়ির অন্য সবার যাতায়াত বন্ধ হলো। ডাক্তার জানিয়েছিল ওর কিছুটা মানসিক সমস্যার সৃষ্টি হয়েছে। এরপর আর ব্যাপারটি নিয়ে কেউ মাথা ঘামায়নি। পরে যখন চট্টগ্রাম গেলাম, একদিন দুপুরবেলা রুমকি নাকি ছাদ থেকে পড়ে গেছিল। বাসার নিচে এক আইসক্রিমওয়ালা ওকে দেখেছে। সবাই যদিও বলছে দুর্ঘটনাক্রমে মারা গেছে, তবে আমি নিজেকে বুঝ দিতে পারি না।
ও নিশ্চয়ই মানসিক সমস্যার কারণে ভুল করে সুইসাইড করেছে। বাবাকে অনেকবার বলেছি, কিন্তু বাবা ব্যাপারটাতে কখনো গুরুত্ব দেয়নি। কথা বলতে বলতে রাফায়েতের চোখের কোণে পানি জমে। সে লাবণ্যের হাতে মেয়ের দুধের ফিডারটা এগিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু লাবণ্যের মন মানে না। রুমকির হঠাৎ পরিবর্তন কিংবা দুর্ঘটনায় মৃত্যু কোনোটাই স্বাভাবিক লাগছে না তার। কিছু না কিছু রহস্য তো আছেই। কিছুক্ষণ পরেই সে মেয়ের খাওয়ানো শেষ করে শ্বশুরের ঘরে ঢোকে। ইউনুস আহমদের ঘরটা নিচতলা সবচেয়ে কোণায়, একেবারে পশ্চিম দিকে। তার ঘরে কোনো এক অজানা কারণে সচরাচর খুব কম মানুষই ঢোকে। লাবণ্য বাড়ির মানুষগুলোর চোখ ফাঁকি দিয়ে ভেতরে ঢুকেছে। শ্বশুর মশাই গেছেন বাজারে। বন্ধু বান্ধবের সাথে দীর্ঘ সময় গল্প সাক্ষাৎ করে তবেই বাড়ি ফিরবেন। দিনের বেলা তো পুরো ঘর জুড়ে অন্ধকার, ভয়ে সে লাইটও জ্বালাতে পারছে না। শ্বশুরের ঘরে ঢোকার অধিকার তার অবশ্যই আছে, কিন্তু নতুন বউ হিসেবে শ্বশুরের অনুপস্থিতিতে তার ঘরে ঢুকে গুপ্ত রহস্য খোঁজার অধিকার তো তার নেই। জানালার পর্দাটা সামান্য সরিয়ে খুব সাবধানে সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো। খাটের নিচে শাশুড়ির পানের বাটা, পুরনো দুটো গদি, টেবিলের সাথে হেলান দেওয়া একটা নতুন মোড়া। আলমারির ভেতরেও বিশেষ কিছুই নেই। ঘর জুড়ে তার শাশুড়ি রেখে যাওয়া স্মৃতিটুকুই। সন্দেহ করার মতো বিশেষ কিছু নেই। অথচ লাবণ্যের মন বলছে ঠিক এই ঘরে কিছু না কিছু থাকার কথা। এদিকে সময়ও গড়িয়ে যাচ্ছে। তাড়াহুড়োয় মেয়েটার অবস্থা যেন সিদ্ধ ধানের মতো হতে শুরু করলো। ধান একেবারে সিদ্ধ হবার পর যেমন সময় হলেও আর সবুর করে না, মুহূর্তের মধ্যেই গন্ধ আর ভাব ছড়াতে ব্যস্ত হয়ে পড়ে। লাবণ্য ঠিক তেমনি তাড়াহুড়ো করে বারবার ভুল জিনিসপত্রে স্পর্শ করে বাড়ির অন্য মানুষদের জানার সুযোগ করে দিয়ে ফেলছে। আরও বেশ কিছুক্ষণ পর সে ফিরে আসার সিদ্ধান্ত নেবে, এমন মুহূর্তে তার নজরে পড়ে আলমারির নিচের একটি ছোট্ট বাক্সে। ছুটে গিয়ে সে বাক্সটা টান দিয়ে বাইরে বের করে আনে। ভাগ্যের জোরে বাক্সের তালা খোলাই ছিল। লাবণ্য খুঁটিয়ে খুঁটিয়ে তার ভেতরের জিনিসপত্রগুলো যাচাই করতে থাকে। দুটো পুরনো পুতুল, হেয়ার ব্যান্ড, শাশুড়ি রেখে যাওয়া দুটো নতুন শাড়ি এবং আশ্চর্যজনকভাবে রুমকির একটা ফটোগ্রাফ এবং নতুন শাড়ির সাথে ভাঁজ করে রাখা 3টা ব্লাউজ। লাবণ্য যেন চোখ কপালে উঠে যাবার অবস্থা। শ্বশুরের ঘরের ভেতর কিনা তার বৌমার জিনিসপত্র। তার মানে কি শ্বশুর বাবার অল্প বয়সী মেয়েদের প্রতি নোংরা চাহিদা আছে? মানুষটার স্ত্রী গত হয়েছে 4 বছর। সমাজের চোখে ভালো সাজতে হয়তো দ্বিতীয় বিয়ে অবধি করেননি, কিন্তু নিজের নোংরা মনের চাহিদা ঠিকই বাড়ির বউ দেখে পূরণ করেন। গত রাতেও কি লাবণ্যকে শুনিয়ে শুনিয়ে তিনিই নোংরা ভিডিও দেখছিলেন? কোনোভাবে কি রুমকি এসব জেনে গেছিল? ইয়াকথু, এসব কি ভাবছি আমি? রাফায়েতের বাবা এমন হতেই পারেন না, অসম্ভব। মানুষটা কত ভালো, আমাকে কত স্নেহ করেন, আর আমি কি না তাকে নিয়ে এসব ভাবছি? 1 মিনিট, এই দুনিয়ার কেই বা এত সাধু? উপরে উপরে সবাই ভালো মানুষ, তার ভেতরের চরিত্র আমরা কজনই বা জানি। মনের ভিতর তার সত্য মিথ্যার যুদ্ধ চলছে। জিনিসগুলো সরিয়ে রাখবে কি না সেটাও বুঝতে পারছে না সে। ঠিক এমন সময় গেটের দিক থেকে শ্বশুরের গলার স্বর ভেসে এলো। ইউনুস সাহেব বাড়ি ফিরে এসেছেন। কই সবাই? এই দেখো, আমাদের নতুন বউয়ের জন্য কত বড় রুই মাছ এনেছি। জেলে বলল মাছের পেটে নাকি ডিমও আছে। শ্বশুরের গলার স্বরে লাবণ্যের শরীরের ভেতর যেন বিষিয়ে গেল। নতুন বউয়ের জন্য এর আধিক্যতা হবে কেন ওনার? এই বাড়িতে কি মাছের মাথা আর ডিম খাওয়ার আর কেউ নেই নাকি? সে দ্রুত বক্সটার ভিতর সব জিনিসপত্র ঢুকিয়ে ফেলে, কিন্তু শ্বশুরের ঘরে ঢোকার আগে আর বাইরে বের হতে পারে না। ডাইনিং রুমে বসে কাজের মেয়ের সাথে বকবক করেই যাচ্ছেন। শ্বশুর যেন সন্দেহ না করেন সেই ভেবে লাবণ্য রুমের পাশ থেকে ঝাড়ুটা হাতে তুলে নেয়। ঝাড়ুর শলাগুলো যেন তেন। দীর্ঘদিন এই বস্তুটি যে ব্যবহার করা হয়নি তা অবস্থা দেখি অনুমান করা যাচ্ছে। সে বাম হাত দিয়ে টেনে টেনে শলাগুলো ঠিক করতে থাকে। এমন মুহূর্তে ইউনুস সাহেব ঘরের ভিতর ঢুকলেন। লাবণ্যকে দেখে তিনি রীতিমতো ভূত দেখার মতোই চমকে ওঠেন। এ কি বৌমা, তুমি? লাবণ্যের উত্তরের অপেক্ষা না করেই তিনি বাইরের দিকে একবার উকি দিয়ে দেখে নিলেন। তারপর নিজের বিছানায় বসে পাঞ্জাবির পকেট থেকে টাকা বের করতে করতে বললেন, বাড়িতে কি কাজের লোক নেই নাকি? পুরনো শলা দিয়ে তুমি ঘর ঝাড়ু দিতে এসেছ? আসলে বাবা, আমার বাড়িতে তো আমি সবার ঘরে ঝাড়ু দিতাম, তাই পুরনো অভ্যাস রয়ে গেছে। গেলেও আর দিবে না, গায়ে ময়লা লেগে থাকবে, তোমার মেয়ের হবে অ্যালার্জি। আচ্ছা, দেব না। লাবণ্য ঘর থেকে বের হতে যাচ্ছিল, কিন্তু পরক্ষণে ইউনুস সাহেবের দৃষ্টি পড়ে আলমারির মেঝের দিকে। বাক্সটা টেনে বের করা হয়েছিল।
তার নিচের অংশের ময়লায় দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। ইউনুস সাহেব ডেকে উঠলেন, বৌমা। লাবণ্য থমকে দাঁড়িয়ে পিছন ফিরে তাকায়। তার শ্বশুর খাট থেকে নেমে বাক্সটার সামনে গিয়ে আবার জিজ্ঞাসা করলেন, এই বাক্সটা তুমি টেনেছিলে? মানে বাবা, বিছানার উপর বসো। মানে মানে আমার বিছানার উপর চুপচাপ বসো। লাবণ্য ভয়ে ভয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে। পুরনো জিনিস খাটের তলা, আলমারির তলা থেকে টানলে যে ধুলো ময়লার সঙ্গে নিয়ে আত্মপ্রকাশ করে, ব্যাপারটা ওর খেয়ালই ছিল না। শ্বশুরের কাছে একেবারে হাতে নাতে ধরা পড়ে গেল। লাবণ্য লজ্জায় আর ভয়ে গুটিসুটি মেরে বসে রইল। ইউনুস সাহেব ওর পাশে বসে বললেন, গতকাল থেকেই দেখছি তুমি কেমন যেন ভয় আর সংকোচ নিয়ে ঘুরে বেড়াচ্ছ। ঠিক কী হয়েছে তাও জানি না। তুমি নিজে থেকে না বললে আমি তা জানার চেষ্টাও করব না। তবে লাবণ্য, আমার এই বাক্সটা খোলা তোমার উচিত হয়নি। আমার ভুল হয়ে গেছে বাবা, প্লিজ ক্ষমা করবেন। আসলে ঝাড়ু দিতে গিয়ে টান দিয়েছিলাম, পরে কৌতূহলবশত খুলেছি। আমার ঘরে অনুমতি ছাড়া এই বাড়ির যে কারোরই প্রবেশ নিষিদ্ধ, বিশেষ করে এই বাক্সটা। ভিতরের জিনিসগুলো নিশ্চয়ই দেখে নিয়েছ। এখন মনের ভিতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জি, কথা সত্য। তোমার সন্দেহের উদ্দেশ্য আমি জানি না। তবে তুমি যদি বুদ্ধিমান মেয়ে হতে বা ঠান্ডা মাথায় ভাবতে, তাহলে নিজেই উত্তরগুলো পেয়ে যেতে। কিন্তু তুমি বোকা, বুঝলে মা? বোকাদের জন্য পৃথিবী কিন্তু অনেক কঠিন। তোমার শাশুড়ি ছিলেন ভীষণ বোকা এবং সহজ এক নারী। এই যে বাক্সটা দেখছো, আমরা এর নাম দিয়েছিলাম স্মৃতির বাক্স। আমার স্ত্রী মারা যাবার পর একে একে এই বাড়িতে তার সব হারিয়ে যেতে শুরু করলো। কিন্তু আমি তার স্বামী হয়ে কি হারাতে দিতে পারি? পারি না। গরিব ফকিরদের আমার ছেলেরা সব দান করে দেওয়ার আগেই আমি তোমার শাশুড়ির কিছু জিনিস যত্নে তুলে রেখেছি। মানুষ তো স্মৃতি নিয়েই বাঁচে, তাই না বলো? এই কথাটি কে শিখিয়েছে জানো? তোমার শাশুড়ি। এই বাক্সে দুটো পুতুল, ছোট বাচ্চা মেয়ের খেলনাও আছে। ওসব আমার একমাত্র মেয়ে মৃত্যুর 9 বছর বয়সে পানিতে ডুবে মারা গেছিল। আর সেই থেকেই তোমার শাশুড়ি তার স্মৃতিগুলো বয়ে বেড়াচ্ছিল। আর ওর মৃত্যুর পর এখন আমি। শ্বশুরের এমন অকপট স্মৃতিচারণে লাবণ্যের প্রচণ্ড খারাপ লাগছে। সে যে সত্যিই বোকা, এখন তার টের পাচ্ছে। মনের ভিতর সন্দেহের বীজ এত বেশি ঢুকে আছে যে ব্যাপারটা সে এভাবে ভাবতেই পারেনি। অথচ মানুষটাকে নিয়ে কী সব নোংরা চিন্তা করে বসে আছে। নিজের গালেই নিজে দুটা থাপ্পড় দিতে ইচ্ছে হচ্ছে তার। সে আমতো আমতো করে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, রুমকি আপার শাড়ি এবং অন্যান্য জিনিসও দেখলাম যে। হ্যাঁ, ও আচ্ছা, ওরটাও রেখেছি। সে তো আর আমার বৌমা ছিল না, রাফায়েত আর মিহিরের মতো আরেক সন্তান। যেদিন থেকে ওর ভাই আর খালা মিলে পাত্রী দেখা শুরু করলো, সেদিনই আমি ও ঘরের রুমকের অবশিষ্ট জিনিসগুলো সরিয়ে এনে রেখেছি। নতুন বউয়ের সামনে পুরনো বউর স্মৃতি রাখা উচিত নয়, খারাপ লাগবে। এ বাড়িতে তো মৃত মানুষের সব জিনিস দান করে দেওয়ার নিয়ম। শুধু আমি তোমার শাশুড়ি রেখে যাওয়া স্মৃতির বাক্সে স্মৃতি জমাই। শেষ বয়সটা কাটানোর জন্য এই স্মৃতিটুকুই তো শ্বাস নিতে দেয় রে মা। আরও কিছুক্ষণ গল্প করে লাবণ্য বের হয়ে সোজা দোতলায় চলে আসে। নিজের প্রতি তীব্র লজ্জা হচ্ছে ওর। এত ভালো একজন শ্বশুরকে নিয়ে ভুল চিন্তা করতে একবারও ভাবল না সে। যদিও এমন বিচ্ছিরি পরিস্থিতিতে কী বা করার আছে। মেন কালপ্রিট তো এ বাড়িতেই আছে, নিশ্চয়ই আছে। আর সে যে ইচ্ছে করে এত সব করছে তা লাবণ্য ঠিকই টের পাচ্ছে। সন্দেহের মাত্রাটা আরও গভীর হলো যখন পরদিন দুপুরবেলা ছাদ থেকে কাপড় নিয়ে আসতে গিয়ে দেখে সে তার কিছু গোপন পোশাক চুরি হয়ে গেছে। তাও আবার একটা নয়, দুটো। খুঁজতে খুঁজতে জিনিস দুটো আবিষ্কার করে মিহিরের কম্পিউটার টেবিলের ডয়ারে। শুধু একটা নয়, পুরনো আরও বেশ কিছু মেয়েদের জিনিস, যেগুলো রুমকির হবার সম্ভাবনা রয়েছে শতভাগ। তার মানে মিহিরই সত্যি সত্যি এসব করছে। লাবণ্য যেন পেটের ভিতর থেকে ঠেলে বমি চলে আসছে। মিহির যে একটা যৌন বিকৃত সাইকো, এ বিষয়ে তার আর সন্দেহ নেই। এমন একটা বিকৃত সাইকোর সাথে রুমকিকে বাস করতে হয়েছে। কিন্তু মিহিরই কি এসব করেছে? লাবণ্যের বিশ্বাস হতে চায় না। কত সহজ সরল একটি ছেলে, সদ্য ভার্সিটির বিবিএ বিভাগের সেকেন্ড ইয়ারের ছাত্র সে। এমন একটি ছেলের পক্ষে এমন কাজ করা কি আদৌ সম্ভব? লাবণ্য কী করবে সেটাই ভেবে পাচ্ছে না। এখন এগুলো এখান থেকে সরিয়ে নিলে মিহির টের পেয়ে যাবে। আবার রেখে গেলে কি নোংরামি করতে পারে তা ভাবতেই ওর শরীরের ভিতর গিন গিন করছে। তবুও সেগুলো সঙ্গে নেওয়ার সাহসও হয়নি ওর। এসবে মনে করতে করতেই তার রিকশা এসে দাঁড়ালো বাসার গেটের সামনে। বিকালে
তার বাবা নিতে আসবেন, কিন্তু তার আগে এই কথাগুলো সে কার সাথে শেয়ার করত? অনেক ভেবে শেষ পর্যন্ত বান্ধবী তানিয়াকেই কল করে দুপুরের দিকে দেখা করতে বলেছিল, কিন্তু তানিয়া তো তার কোনো কথাই শুনল না। অজ্ঞতা রাগ করে ওকে একা ফেলেই চলে এসেছে সে। বাসায় ঢুকতেই তার গলার আওয়াজ পেয়ে রাফায়েত ডেকে ওঠে, লাবণ্য, লাবণ্য, একটু জলদি উপরে আসো না, আমি মিষ্টিকে থামাতে পারছি না, দেখো কিভাবে কান্না জুড়ে দিয়েছে। মিষ্টির কান্নার আওয়াজ ভেসে আসছে। দ্রুত পায়ে ছুটে গিয়ে সে রাফায়েতের কোল থেকে মেয়েকে নেয়। তারপর আলতো করে পিঠ চাপড়াতে চাপড়াতে বলল, গত 1 মাসেও আপনি নিজের মেয়েকে আয়ত্তে আনতে পারেননি। আমার কাছে আগে তো ভালোই থাকতো, কিন্তু তুমি আসার পর কেন জানি আর থাকতেই চায় না। রাফায়েতের নিঃসংকোচ স্বীকারোক্তিটা লাবণ্যর ভীষণ ভালো লাগে। সে মৃদু হেসে বলল, এতকাল জানতাম মেয়েরা বাবা ভক্ত হয়, কিন্তু মিষ্টিকে দেখে মনে হচ্ছে ও বাবা ভক্ত হবে না, মা ভক্ত হবে। রাফায়েতও হেসে ফেলল। লাবণ্য ইতিমধ্যে মিষ্টির কান্নাও থামিয়ে ফেলেছে। মেয়েকে কোলে নিয়ে সে রাফায়েতের হাসি মাখা মুখের দিকে চেয়ে ভাবে, এই মানুষটা কত নির্মল, অথচ তার ভাই কিনা। আমি নিশ্চিত রুমকির আত্মহত্যার পেছনে মিহিরের হাত আছে, না হলে বুকের ভিতর যত যন্ত্রণাই জমা হোক না কেন, কোনো মেয়ে কি আদৌ তার এতটুকু ফুটফুটে বাচ্চাকে রেখে সুইসাইড করতে পারে? পারে না। হ্যাঁ, মানলাম ওর কিছু মানসিক সমস্যা হয়েছিল, তাই বলে কি ছাদ থেকেই লাফাবে? মানসিক রোগীরা কোথায় গেলে সুইসাইড ভালো হবে এমন চিন্তা করার ক্ষমতাই বা কোথায় পাবে? আশ্চর্য, পুলিশ কি এ বিষয়ে যথাযথ এনকোয়ারি করে নাই? কি ভাবছো লাবণ্য? ভাবতে ভাবতে লাবণ্য যেন কোথায় হারিয়ে গেছে। রাফায়েতের প্রশ্নে সে সম্বিত ফিরে পেল। এই মুহূর্তে রাফায়েতকে জানানো বোধহয় ঠিক হবে না। নিজের আপন ছোট ভাই তার স্ত্রীর সাথে কিছু ঘটাতে পারে, এই বিষয়টা জানার পর মানুষটা মানসিকভাবে কতখানি আঘাত পাবে তা খুব ভালো করেই লাবণ্য টের পাচ্ছে। সে বলল, আজ বিকেলে বাবার বাড়ি থেকে লোক আসবে, জানেন তা? কেন আসবে? কি আজব, কেন আসবে মানে? মেয়েরা নতুন বিয়ের 3 দিন পর বাবার বাড়ি নেওয়ার যায় না? তুমি তো এখন এক বাচ্চার মা, বলে বোকার মতো হাসতে শুরু করে রাফায়েত। লাবণ্য কিছুটা বিরক্ত হয়ে জবাব দেয়, কিছুক্ষণ পরেই আমার বাবা নিতে আসবেন। আচ্ছা, সে তোমরা মা মেয়ে মিলে যাবে? জি না, আমাদের সাথে আপনিও যাবেন। হতে পারে আপনার দ্বিতীয় বিয়ে, প্রথম বিয়ের পরেই এসব শখ আহ্লাদ মিটে গেছে, কিন্তু আমার তো প্রথম। আমার বাড়ির লোকের কি শখ নেই? আপনার নিজের জামা কাপড়গুলো গুছিয়ে রাখুন, আমাদের দুজনের গুলো গুছাতে গিয়ে আপনার জন্য সময় পাবো না। মিষ্টির বিছানা ঠিক করে দিন এবার, আমার আরও কাজ আছে। লাবণ্যের কথায় রাফায়েতের রাগ হতে পারত, কিন্তু হলো না। হোসনিয়ারা খালা তার জন্য হয়তো সমস্ত নারীকুলের মধ্যে তার জন্য সবচেয়ে পারফেক্ট মেয়েটিকে খুঁজে এনে দিয়েছেন। ভালোবাসার মাখামাখি, রোমান্টিকতার বালাই দুজনের কারো মধ্যেই এখন অবধি উদয় না হলেও লাবণ্যের প্রতি গোপনে কারো নিগুড় অনুভূতি উকি দিয়ে যাচ্ছে, তা রাফায়েত ঘূর্ণাক্ষরেও টের পাচ্ছে না। লাবণ্য ঠিকঠাক পাচ্ছে কি না তা নিজেও জানে না। মেয়েকে শুয়ে দিয়ে সে আবার বাইরে বেরিয়ে এলো। ইতিমধ্যে মিহির ফিরে এসেছে। ওকে দেখেই লাবণ্যের শরীরের ভেতর রাগ আর ঘৃণায় কেমন জ্বালা দিয়ে উঠল, কিন্তু তাকে সে কোনো কিছুই বুঝতে দিল না। মিহির নিজেই আগ বাড়িয়ে জিজ্ঞাসা করল, লাবণ্য আপু, শুনলাম আপনারা নাকি আজ আপনার বাবার বাসায় যাচ্ছেন? বিয়ের 3 দিন পর বাঙালি মেয়েদের এই তো নিয়ম, কিন্তু তুমি কিভাবে জানলে? আপনার চাচা তো সন্ধানী আছে না, ও আমাকে মেসেঞ্জারে বলেছে। ওর সাথে তুমি ফেসবুকে যুক্ত আছো? হ্যাঁ, সে তো অনেক দিনই হয়ে গেল, মাঝে মাঝে আপনার খোঁজখবরও নেয়। লাবণ্যর আর বুঝতে বাকি রইল না এই সাইকোটা কত দূর অবধি প্রবেশ করতে পারে। বাড়িতে ফিরেই সন্ধানীদের ফ্ল্যাটে গিয়ে কড়াভাবে নিষেধ করতে হবে। মনে মনে সন্ধানীকে এক ধাপ শাসিয়ে নিয়ে এসে মিহিরকে বলবে, নিচে অনেক কাজ আছে, আমি বরং যাই। আচ্ছা, কিন্তু আপনি বাবার বাড়িতে গেলে এই বাড়ি সামলাবে কে? লাবণ্য পিছন ফিরে দেখে মিহিরের চোখ মুখে শূন্যতা এবং উদ্বিগ্নতা দুটোই ভর করে আছে। ভাইয়ের বউয়ের জন্য তো এত উদ্বিগ্নতার একটাই কারণ, সবার আড়ালে তার অশ্লীল আর বিকৃত কার্যকলাপ। লাবণ্য তাকে কোনো জবাব দেয় না, শুধু সৌজন্যতা রক্ষার্থে ঠোঁটের কোণে প্রসারিত করে বোঝানোর চেষ্টা করে এসব নিয়ে ভাবার লোক এ বাড়িতে আছে। তারপর নিঃশব্দে প্রস্থান করে। মিহির দীর্ঘক্ষণ ওর পথের দিকে চেয়ে থেকে অদ্ভুতভাবে হেসে ওঠে। সে হাসির রহস্য একমাত্র সেই জানে। হাতের কোণে দিয়ে নাকের ঘাম মুছে সে নিজের ঘরে ঢুকতেই লাবণ্য পিছিয়ে এসে একবার উকি দিয়ে দেখে
তোমার শয়তানি আমি সব বুঝে ফেলেছি মিহির। এখন শুধু প্রমাণের অপেক্ষা। তুমি আমার দিকে কুনজর দিয়েছ। আমার দিকে? এর শেষ তো আমি না দেখে থামছি না। ঠিক পরন্ত বিকেলে রাইসুল সাহেব তার মেয়ে জামাইকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে এলেন। ছোট্ট মেয়ে মিষ্টিকে নিয়ে বাড়ি শুদ্ধ মানুষের আনন্দের শেষ নেই। অথচ কে জানত একজন অপরিচিত নারী সন্তানই হয়ে উঠবে লাবণ্য সন্তান, তার পরিবারের মধ্যমণি। সবার আনন্দ উল্লাসের ভিড়ে সন্ধানীকে সতর্ক করার কথা সে বেমালুম ভুলে গেল। তবে তার ভাই সাদেকুলের পুলিশ অফিসার বন্ধু রাশেদকে ডাকতে সে ভোলেনি। চাকরিতে ছুটি না পাওয়ায় বোনের হঠাৎ বিয়েতে সাদেকুল উপস্থিত থাকতে পারেনি। তাই আজ কোনোভাবে ম্যানেজ করে ছুটি নিয়েই সকালে বেরিয়ে পড়েছে। সাদেকুল বাসায় ফিরল বিকাল 4টায়। সেও অধীর আগ্রহে বন্ধু রাশেদের সাথে দেখা করার জন্য দীর্ঘক্ষণ বসে আছে। লাবণ্য বুদ্ধি করে জানিয়েছে, ভাইয়া তোমার বন্ধু তোমার সাথে দেখা করতে আসবে। অথচ ওসব মিথ্যে কথা। সাদেকুল শুধুমাত্র একটা উপলক্ষ মাত্র। অপেক্ষা করতে করতে ঘন্টা খানিক কেটে যাবার পরেও রাশেদের আসতে দেরি হচ্ছে দেখে সাদেকুল রাফায়েতকে নিয়ে টং দোকানে চা খেতে বাইরে নিয়ে যায়। তারা বাইরে যাবার 7 মিনিট পরই কলিং বেল বেজে ওঠে। রাশেদ ভাইকে ভেবে লাবণ্য দৌড়ে গিয়ে দরজা খুলল। কিন্তু এ কি, দরজার ওপাশে দাঁড়িয়ে আছে মিহির। তার চোখ দুটো কেমন ভয়ানক লাল হয়ে আছে, যেন ওই চোখের দৃষ্টি দিয়ে এক্ষুনি পুরো পৃথিবীটাকে গিলে খাবে সে। লাবণ্য থতমতে খেয়ে জিজ্ঞেস করল, মিহির তুমি? কি হয়েছে? বাড়িতে কোনো বিপদ আপদ? কিন্তু মিহির তার কোনো কথার জবাব দেয় না। নীরবে চেয়ে থাকে লাবণ্যের দিকে। দীর্ঘ 1 যুগ পরে যেমন মানুষ তার প্রিয় মানুষটিকে খুঁজে পেলে তৃষ্ণার্ত হয়ে ওঠে, ঠিক সেভাবেই লাবণ্য আবার জিজ্ঞেস করে, মিহির আপনি বাসা থেকে চলে এলেন অথচ জানালেন না কেন লাবণ্য আপু? মানে তোমাকে কি জানাবো? আপনি জানেন না আমার মা বেঁচে নেই? বাড়ির একমাত্র ভরসাযোগ্য নারী বলতে তো এখন আপনি। আগে ছিল রুমকি ভাবি। আমি জরুরি কাজে বাসার বাইরে গেছিলাম, আর এর মধ্যে আপনারা চলে এলেন। একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না? বিস্ময় লাবণ্যের 2 ঠোঁট হাঁ হয়ে গেল। শুধুমাত্র এই কারণে এই শয়তানটা তার বাবার বাসায় চলে এসেছে? সে বিড়বিড় করে বলল, বাবা তাড়াহুড়ো করছিলেন তাই অপেক্ষা করতে পারেনি। তাই বলে এই ব্যাপারটাও তোমাকে বিশেষভাবে জানানোর প্রয়োজন কেন? সেটাই বুঝলাম না। তোমার সমস্যাটা কি? সে যে কি জবাব দিল নিজের কথা ঠিকভাবে নিজেই বুঝতে পারল না। কিন্তু মিহিরের এতে ঠিকই কিছুটা ভ্রম কাটল। সে মিনমিন করে জবাব দেয়, আসলে রাফায়েত ভাইয়ের থেকে কিছু টাকা নেবার দরকার ছিল। তাছাড়া মিষ্টি আমাদের বাড়ির একমাত্র বাচ্চা মেয়ে। জন্মের পরেই মাকে হারিয়েছে। ওর জন্য ভীষণ মন পড়ে। টাকার দরকার? সেটা তো মোবাইল ব্যাংকিং করেও পাঠাতে পারতো। এর জন্য এত কষ্টে ছুটে আসার তো বিশেষ মানেই হয় না। তা হতো, কিন্তু ওই যে মিষ্টির কথা বললাম না, ওরে আমি। মিহিরের কথার ফাঁকে ইতিমধ্যে রাইসুল খন্দকার সদর দরজার কাছে চলে এসেছেন। ঘরে দই ফুরিয়ে গেছে, অথচ দিনের বেলায় কেউ তাকে স্মরণ করিয়ে দেয়নি। অজ্ঞতা এখন কিনতে যেতে হবে। মিহিরকে দেখে পুলকিত ভঙ্গিতেই তিনি বলে উঠলেন, আরে মিহির বাবাজি, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? বুঝেছি, নিশ্চয়ই মিষ্টির কথা মনে পড়েছিল। হাঁ হাঁ করে হেসে উঠলেন তিনি। এই মেয়েটিকে নিয়ে আমাদের বাড়িতেও খুশি শেষ নেই। তা তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো ভিতরে, এসো, বসো। ভালোই হলো তুমিও এসেছো। একেবারে ভাই ভাবির সাথেই বাসায় ফিরো তাহলে, কেমন? কই লাবণ্য, ওকে ভিতরে নিয়ে আয়। লাবণ্য কিছুটা কৌশলে বলে ওঠে, বাবা ওর ভাইয়ের কাছে ইমার্জেন্সি একটা কাজে এসেছে, থাকতে পারবে না, কাজ শেষ করেই চলে যাবে। সে কি, এত দূর থেকে এত কষ্ট করে এসেছে, 1 গ্লাস লেবুর শরবত আর নাস্তা তো করে যাবে। হাজার হোক রাফায়েতের ভাই বলে কথা। না বাবা, ওকে আবার এখনই ফিরতে হবে। এভাবে সময় নষ্ট করানো উচিত হবে না। সকালে ভার্সিটির ক্লাস ওর, তাই না মিহির? মিহির আমতা আমতা করতে থাকে। লাবণ্য আমাকে এভাবে ইগনোর করছে কেন? তার মানে সে কি তাকে সন্দেহ করছে? কিন্তু কিভাবে? আমি তো কখনো কোনো প্রমাণ ফেলে রাখি না, এমনকি সামনাসামনি কিছু বুঝতেও দেই না। তাহলে কিভাবে টের পেল? না না, এসব আমি ভুল ভাবছি। ওর পক্ষে আমাকে ধরতে পারে একেবারে অসম্ভব। মিহির নিজেও রাইসুল খন্দকারকে বলল, না আঙ্কেল, আমার তো সময় হবে না, অত কথা শুনতে চাই না। এসো ভিতরে এসো। তিনি মিহিরের হাত ধরে টেনে ভিতরে নিয়ে এলেন। সোফার ঠিক মুখোমুখি বসালেন তাকে। এখন আর আত্মীয় রেখে দই কিনতে যাওয়া সম্ভব নয়। তার চেয়ে বরং সাদেকুলকে কল দিয়ে বলে দিলেন, যেই ভাবা সেই কাজ। ছেলেকে কলে দই আনতে বলে মিহিরের সাথে রাজ্যের গল্প জুড়ে দিলেন। কিছুটা দূরের ভিতরে ভিতরে
চাপা রাগ নিয়ে দাঁড়িয়ে আছে লাবণ্য। মিহির বেশ কয়েকবার আরও চোখে চেয়ে চেয়ে লাবণ্যের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছে। রাইসুল খন্দকার মেয়েকে বললেন, যা তো মা, ছেলেটার জন্য একটু শরবত করে নিয়ে আয়, বরফ দিবি সামান্য। না না, লাবণ্য আপা বরং আমাদের সাথেই বসুক, আমার ওসব কিছু লাগবে না। মিহির মূলত চাচ্ছে লাবণ্যকে তার কাছাকাছি রাখতে, তাকে চেয়ে চেয়ে দেখতেই ওর ভালো লাগে। শুধু লাবণ্য নয়, অল্প বয়সী প্রতিটি সুন্দরী মেয়ে মানে ওর কাছে আলাদা এক অদ্ভুত ফ্যান্টাসি। লাবণ্য ওর মনের খায়েশ ঠিকই অনুধাবন করতে পারছে। সে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, আমার বসতে গেলে হবে না, মেয়ের জন্য শরবত করে আবার রান্নার অবস্থার আপডেট নিতে হবে। এমনিতেই আজ দুপুরে রাফায়েত সাহেব খাবার খাননি। লাবণ্য কোনো রকমে অজুহাত দিয়ে সেখান থেকে কেটে পড়ে ঠিকই, তবে দূর থেকে মিহিরের উপর তার নজরদারি বজায় রাখে। রাইসুল খন্দকার বয়সের স্বভাবজাত অভ্যাসে তাকে জিজ্ঞাসা করল, তা তোমার পড়াশোনার কি অবস্থা? ফার্স্ট ইয়ারের রেজাল্ট তো বেরিয়েছে আগেই, তাই না? জি। কত পয়েন্ট হলো? হয়েছে মোটামুটি ভালোই। এখন তো পড়াশোনা অনেক সহজ করে দিয়েছে। আমাদের সময়কার ক্লাস 5 পাস আর এখনকার মাস্টার্স পাস বলতে গেলে সমানই। আমার যে ছেলে, রাইসুল খন্দকার নিজের মতো গল্প জুড়ে দিয়েছেন। কিন্তু মিহিরের তা মোটেও ভালো লাগছে না। তার বকবক শুনে ওর ইচ্ছে করছে পাশের ফুলের টপটা লোকটার মাথার উপর বাড়ি দিয়ে একেবারে থেতলে দিতে। সে এসেছে শুধুমাত্র লাবণ্যের জন্য, অথচ তার বিপরীতে কিনা এই বুড়ো লোকটা ওর সাথে বসে আজারে আলাপে ব্যস্ত। বিরক্তির চরম মাত্রায় পৌঁছে সে উঠে দাঁড়ালো। আঙ্কেল, আমি বরং এখন যাই, যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। তাই বলে কিছু না খেয়ে চলে যাবে নাকি? বসো, তোমার ব্যাপারে তো কিছুই জানা হলো না। রাফায়েত একদিন বলেছিল তুমি নাকি একেবারে চুপচাপ, বাইরের আজেবাজে ছেলের সাথেও মেশো না। খুব ভালো বাবা, সারা জীবন এমনই থাকবে। কথা বলতে বলতে রাশেদ এসে হাজির হয়। পরনে তার পুলিশের খাকি পোশাক। থানা থেকে সত্যি সত্যি সে সোজা এখানে চলে এসেছে। হুট করে একজন পুলিশ অফিসারকে দেখে মিহির বেশ ঘাবড়ে যায়। রাশেদ সাইদুল খন্দকারকে সালাম দিয়ে বলল, সরি আঙ্কেল, একটা ইমার্জেন্সি কেস ছিল, ওটা শেষ করতে গিয়ে দেরি করে ফেললাম। কোনো ব্যাপার না, বসো বাবা। সাদিকুল কোথায়? এই তো পাশেই কোনো টং দোকানে চা খেতে গেছে, সাথে সাফায়েতকেও নিয়ে গেছে। তুমি বসো, ওর এক্ষুনি চলে আসবে। রাশেদ বাধ্য ছেলের মতো সোফায় বসে। এতক্ষণ সে মিহিরকে দেখলেও বিশেষ প্রশ্ন করেনি। মাথার টুপিটা খুলে পাশে রেখে সে জিজ্ঞাসা করে, ছেলেটাকে তো চিনলাম না। ও আমার বাবা জীবনের ছোট ভাই, খুব ভালো ছেলে, নাম মিহির। মিহিরের নাম শুনে রাশেদ একটু সতর্ক দৃষ্টিতে ওর দিকে তাকালো। ছেলেটা যে তাকে দেখে ভয় পাচ্ছে সে সেটা স্পষ্ট টের পেল। কি ব্যাপার মিহির সাহেব, মুখটা এমন শুকিয়ে আছে কেন? কোনো কিছু নিয়ে আতঙ্কে আছেন নাকি? জি না, একটা জরুরি কাজ পড়ে গেছে, তাড়াতাড়ি ফেরার তাড়ায় আছি আর কি। মিহির কোনো রকমে জবাব দিয়ে বাইরে বেরিয়ে আসতে পা বাড়ায়। দরজার কাছাকাছি আসতেই তার কানে ভেসে আসে রাশেদ রাইসুল খন্দকারকে বলছে, লাবণ্য কোথায়? ও বলল কি জানি জরুরি দরকার, ইমার্জেন্সি দেখা করার জন্য আমাকে কলের উপর কল দিয়ে তো পাগল করে দিচ্ছিল। মিহির ক্ষণিক মুহূর্ত যেন থমকে দাঁড়ায়। লাবণ্য ইমার্জেন্সিভাবে এই পুলিশ অফিসারকে ডেকেছে?